সালাম আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। আপনারা জানেন ২০২৪ একটি গণবিপ্লব হয়েছে। আমরা এই বিপ্লবের নাম দিয়েছি ছাত্র জনতার বিপ্লব। এই বিপ্লবকে আমরা আরও অন্যান্য নামেও চিনি, জুলাই বিপ্লব নামে চিনি। বিপ্লবটি মূলত জুলাইয়ের আন্দোলনেই হয়েছে। জুলাই থেকে আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত আমরা একেবারে ৩৬ জুলাই বলছি। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগের দীর্ঘ এই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আমাদের মন মগজ থেকে আওয়ামী লীগকে এখনো আমরা পতন ঘটাতে পারিনি। যার ফলশ্রুতিতে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি এখনো পেছনে টাঙানো আছে। আপনারা দেখুন, শেখ মুজিবের ছবি পেছনে নিয়ে মন্ত্রিপরিষদ, আমাদের উপদেষ্টা পরিষদ শপথ নিচ্ছে, তারা অফিস করছে। এটি কি ছাত্র জনতার সাথে তামাশা নয়? যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা এক হাত হারিয়েছে, এক চোখ হারিয়েছে, কিংবা যারা দুই চোখে হারিয়েছে, আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমাদেরকে বিপ্লবকে ধারণ করতে হবে। বিপ্লব কেন হয়েছিল, কিভাবে হয়েছে, এবং বিপ্লবের পরবর্তীতে ফলশ্রুতিতে আমাদের করণীয় কি, আমাদের ফল কি, আমাদের কিভাবে চলা উচিত, সেসব নিয়ে একটু ভাবা দরকার। বর্তমান সময়ে মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন রমিজউদ্দিন না কে যেন দুজন মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন। ফেসবুক পাড়া বেশি শোরগোল এইটি নিয়ে। আমরা জানি মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। উনি 2013-এ শাহবাগের গিয়ে দাঁড়িয়েছিলেন, শাহবাগের পক্ষে কথা বলেছেন, আলেম ওলামার বিপক্ষে কথা বলেছেন। রাজনৈতিক নিপীড়ন যে সরকার করছিল তার বিরুদ্ধে কথা বলেননি। ফলে আমরা তাকে আওয়ামী সুবিধাভোগী হিসেবে জানি, এবং আরও জানি তিনি আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীর সাথে তার বাস সখ্যতা ছিল। কিন্তু 2024-এর এই আন্দোলনে এসে তিনি ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী সরকার ফ্যাসিস্টের প্রতিবাদ করেছেন। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, যদি সরকার পতন না হতো তাহলে মোস্তফা সরোয়ার ফারুকীর কি হতো? যদি সরকার পতন না হতো, এই যে আজকের যারা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তাদের কি হতো? আপনার কি মনে হয় শেখ হাসিনা কাউকে বাঁচিয়ে রাখবে? ৭১-এর ভূমিকার জন্য শেখ হাসিনা জামাত ইসলামের প্রসঙ্গটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আজ পর্যন্ত রাজনীতি করে আসছে। কোনো কিছু ঘটলেই রাজাকার রাজাকার, স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী, আর তারা স্বাধীনতার স্টক হোল্ডার। বাংলাদেশে যেন তারা এই একমাত্র যুদ্ধ করেছে, অথচ আমরা ইতিহাস কাটলে জানি যুদ্ধে আওয়ামী লীগের কোনো ভূমিকাই নেই। শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার জন্য সুটকেস রেডি করে বাড়িতে বসেছিলেন, জাতিকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে তিনি জেলে গিয়ে আরামসে ঘুমাচ্ছেন। অন্যান্য মন্ত্রী এমপিরা, পরবর্তীতে যারা মন্ত্রী এমপি হয়েছেন আওয়ামী লীগের, তারা দেশ ত্যাগ করে ইন্ডিয়ায় গিয়ে হোটেলে রাত কাটাচ্ছেন। ইলিয়াস হোসেন হয়তো আরও সুন্দর করে বলে কী কী সেখানে করেছেন, আমি ওই কথাগুলো বলছি না। তাদের মধ্যে অনেকে এখন মৃত, তাদের উপর এই তহমত দেওয়াটা আর উচিত বলে মনে করি না। এম এ জলিলের একটি বই আছে, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। বইটি যারা পড়েছেন তারা বেশ ভালো করেই জানেন। অনেকেই প্রশ্ন করেন, শেখ মুজিবকে কি অস্বীকার করা যাবে? স্বাধীনতার জন্য তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি দেন নাই, সেটি আমার চাইতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভালো জানবে। আপনার চাইতে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারাই ভালো জানবে। দেখুন, শেখ মুজিবের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন তাজ একটি বই লিখেছেন, নেতা ও পিতা। এই বইতে তিনি স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছেন কি দেন নাই, কেন দেন নাই, সব বিস্তারিত লিখেছেন। আশা করি আপনারা পড়বেন, পড়লে সে বিষয়ে জানতে পারবেন। যে কথাটা বলতে চাচ্ছিলাম,
এই যে বিপ্লব আমরা এখনো ঠিকমতো ধারণ করতে পারিনি। আমরা বিপ্লব করে বসে আছি, কিন্তু বিপ্লব কী জিনিস সেটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। যদি ঠিকমতো বুঝে উঠতে পারতাম, শেখ মুজিব এখনো সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের দেয়ালে টাঙানো থাকতো না। শেখ হাসিনাকে মোছার আগে শেখ মুজিবকে মোছা হতো। অথচ আমরা ব্যস্ত আছি উপদেশটা কে হলো না হলো সে বিষয়ে। আমাদের মনোযোগ দেওয়া উচিত শেখ মুজিবকে রিমুভ করার বিষয়ে। আর উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মোস্তফা সরোয়ার ফারুকী ২৪-এর আন্দোলনে ভূমিকা রেখেছেন, আমরা তার এটুকু ত্যাগ স্বীকার করি। কিন্তু একই সাথে এটাও মেনে নিতে হবে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তিনি শাহবাগে ছিলেন, আরও কিছু বিতর্কিত বিষয় আছে। সেসব বিষয় মাথায় রেখে আমাদেরকে চিন্তা করা উচিত ছিল। এমনকি কেউ নেই যাকে আমরা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারি না। কবি বেনজির খানকে কি আপনারা চেনেন না? এই সাংস্কৃতিক উপদেষ্টার জন্য কবি বেনজির খান সবচাইতে বেশি উপযুক্ত। উনিই সুন্দর কাজ করতে পারত। ওনার জ্ঞান আছে, পড়ালেখা দৌড় আছে, অভিজ্ঞতা আছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়কে উনি খুব সুন্দরভাবে সাজাতে পারতেন এবং খুব ভালোভাবে কাজ করতে পারতেন, জাতিকে অনেক কিছু উপহার দিতে পারতেন। অথচ আমরা কবি বেনজির খানকে বাদ দিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা করে ফেললাম আওয়ামী সুবিধাভোগী মোস্তফা সরোয়ার ফারুকী। আমি জানি না আমাদের বিপ্লব শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। আমরা আমাদের বিপ্লবের যেটা নির্যাস, যে ফল, সেটা ঠিকমতো ভোগ করতে পারি কিনা, নাকি আবার ব্যাহত হয়ে যায়। হাসিনা তো বসে আছে, সে তার সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, এটিমের একটা পেজ থেকে ছাত্রলীগের সাদ্দাম, ইনান এরা লাইভে এসেছিল। একই সাথে তাদের সাথে ছিল অমির রহমান পেয়াল, যাকে নেটিজেনরা সটি পেয়াল নামে চেনে। আরও বেশ কিছু ছিল মুখোশধারী। তো অমির রহমান পেয়াল তাকে প্রশ্ন করছে, সরকার তো পতন হয়ে গেল, এখন দেশে আছেন, কেউ দেশের বাইরে আছেন, এখন করণীয় কি? বর্তমান সরকার বিষয়ে তারা কী কী পদক্ষেপ নিচ্ছে, কীভাবে প্রপাগান্ডা ছড়াবে। এক পর্যায়ে অবচেতনভাবে প্রপাগান্ডা ছড়ানোর বিষয়ে অমির রহমান পেয়াল সাদ্দামকে পরামর্শ দেয়, পরবর্তীতে তিনি কথা ঘুরিয়ে দেয়। তো সরকারপন্থী যারা ছিল, তৎকালীন সরকারপন্থী, আওয়ামী সরকারপন্থী, কেউ কিন্তু বসেনি। তারা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে। আগে দেখা যেত কি, বিএনপি এবং জামাতের যে সকল ভাইয়েরা রাজপথে আন্দোলন করতে পারছিল না, মাঠে কাজ করতে পারছিল না, তাদের অধিকাংশই অনলাইনে ছড়িয়ে গেছে। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ার কমেন্ট বক্স জামাত, বিএনপি এবং আরও যারা আওয়ামী লীগ কর্তৃক শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের দখলে। কিন্তু বর্তমানে ঠিক তার উল্টোটা, এখন আওয়ামী লীগের দখলে, ছাত্রলীগ, যুবলীগের দখলে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। তারাই প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে। তো আমরা সতর্ক হই, আমরা বিপ্লবকে ধারণ করি, বিপ্লবকে বুঝতে চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।